আইএলটিএস রিডিংয়ের এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চন এই ধরনের কোয়েশ্চন টাইপ নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা খুবই ডিফিকাল্টিজ ফেস করে থাকেন এবং আমাদেরকে অনেক সময় স্টুডেন্টসরা বলে থাকেন যে ভাই একটু সহজ করে বুঝিয়ে দেন না ভাই কীরকম কোন পন্থায় গেলে ইজিলি এই কোয়েশ্চন টাইপের আনসারগুলো আমরা ধরতে পারি। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এমসিকিউ নিয়ে আর খুব একটা বেশি ভয়ভীতি থাকবে না। সো চলুন শুরু করা যাক। আজকে এই কোয়েশ্চন টাইপটা আমরা অ্যানালাইসিস করব বা এখান থেকে আমরা প্রবলেম সলভিং করব। তো পেসেজটা হচ্ছে দ্য স্টিম কার অর্থাৎ বাষ্পে চালিত গাড়ি নিয়ে। এখানে দেখেন ছোটো করে একটা বর্ণনা দিয়ে রাখছে এই পেসেজ সংক্রান্তে। বলতেছে দ্য সাকসেসেস অ্যান্ড ফেইলিয়ার্স অফ দ্য ডবল ব্রাদার্স অ্যান্ড দেয়ার স্টিম কার্স। তো ডবল ব্রাদার্সরা কী হয়েছে, স্টিম কার্স হয়তো ওরা তৈরি করছে এবং সেটা তৈরি করতে গিয়ে সাকসেস বা সফলতা পাইছে এবং যে ধরনের ফেইলিয়ার্স বা ব্যর্থতার সম্মুখীন হয়েছে এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা করবে। এই পেসেজে এই বিষয় নিয়ে আলোচনা করবে। ভালো কথা। তো আমাদের কোয়েশ্চন হচ্ছে এইগুলা যে এমসিকিউ। তো এখানে আমরা যে স্ট্র্যাটেজি ফলো করব সেটা হচ্ছে আগে কোশ্চনগুলো ভালো করে পড়ব। কোশ্চনটা পড়ে আমরা আনসার পড়ব না, আনসার না পড়ে চলে যাব ডিরেক্টলি পেসেজে। ঠিক আছে ভাইয়া? তো দেখেন প্রথম কোশ্চনটা হচ্ছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দি স্টিম কার ইন প্যারাগ্রাফ বি। অর্থাৎ বি নাম্বার প্যারাগ্রাফে এই স্টিম কার নিয়ে কি পয়েন্ট বলতেছে আমাদের রাইটার সাহেব। হ্যাঁ, তো এখানে পয়েন্ট যখন বলবে আপনারা একটু মাথায় নিয়ে রাখেন, বিষয়টা গুরুত্ব সহকারে একটু মাথায় নিয়ে রাখেন। পয়েন্ট দ্বারা মূলত বোঝাচ্ছে এই বি নাম্বার প্যারাগ্রাফের সারমর্ম বা মেইন থিমটা আসলে কি, মেইন কনসেপ্টটা আসলে কি, বি নাম্বার প্যারাগ্রাফের আসলে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, এইটা। তো যখন এরকম পয়েন্ট অথবা ধরেন সামারির কথা বলবে সেই মুহূর্তে কি করবেন, প্যারাগ্রাফের একদম প্রথম যে লাইন যেটি আছে সেটি পড়বেন এবং শেষের যে লাইন সেটি পড়বেন। কারণ এরকম যখন কোনো একটা পয়েন্ট থাকে, যখন কোনো একটা পয়েন্ট জানতে চাইবে কোনো একটা প্যারাগ্রাফের, সেটা আনসারটা আপনার এই প্রথম লাইনের মধ্যে অথবা একদম শেষের লাইনের মধ্যে লুকিয়ে থাকে। ঠিক আছে, তো আমরা যদি বি নাম্বার প্যারাগ্রাফের প্রথম লাইনটা পড়ে দেখি, এখানে বলতেছে বাট দ্য গ্লোরি ডেইজ অফ স্টিম কার্স ওয়ার ফিউ, a new technology called the internal combustion engine soon appeared. তো কাহিনী কি বলতেছে যে গ্লোরি ডেইজ অফ স্টিম কার্স, যে স্টিম দ্বারা চালিত গাড়ির সুদিন বা একদম ভালো দিন যতদিন ছিল সেগুলো খুবই কম সময় ছিল, ওয়ার ফিউ খুবই কম সময়ের জন্য ছিল। আচ্ছা, খুবই খারাপ লাগতেছে, যাই হোক। তো বলতেছে যে এ নিউ টেকনোলজি, নতুন একটা টেকনোলজি চলে আসছিল যার নাম হচ্ছে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। সো এই ভদ্রলোকের জন্য বা এই টেকনোলজির জন্য কি হয়েছে যে স্টিম কার বেচারা খুব একটা বেশি দিন থাকে নাই, মানে ভালো থাকতে পারে নাই। আরও কি বলতেছে, বাট ইন 1912 জেনারেল মোটরস ইন্ট্রোডিউস দি ইলেকট্রিক স্টার্টার অ্যান্ড ওভার দ্য ফলোয়িং ফিউ ইয়ার্স স্টিম পাওয়ার ওয়াজ গ্রাজুয়ালি ফেজড আউট। আহারে, তো কী হয়েছে যে 1912 সালে ওরা যখন আরও ইলেকট্রিক স্টার্টারের গাড়িগুলা শুরু করছিল তখন এই স্টিম দ্বারা চালিত গাড়িগুলা মার্কেট থেকে একদমই মানে জায়গা পায় নাই, একদম ঠেস পায়নি, একদম জায়গা থেকে ওদেরকে একদম মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে বলতে পারেন, এমন অবস্থা। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট এই প্যারাগ্রাফে। তো এইবার যদি আমরা অপশনগুলো দেখি, অপশনে বলতেছে ইট সাকসেস ওয়াজ শর্ট লিভড। হ্যাঁ, এটার যে সফলতা সেটা কি হয়েছে, শর্ট লিভড হয়েছে, মানে খুবই কম সময়ের জন্য ছিল, তার সফলতা খুবই কম সময়ের জন্য ছিল। কার সফলতা? স্টিম কারের। বি নাম্বার বলতেছে নট ইনাফ কার্স ওয়ার মেড। তো এখানে দেখবেন যে খুব একটা বেশি কোনো কিছু এখানে মেনশনই করে নাই যে খুব বেশি কি গাড়ি উৎপন্ন করা হয়েছে কিনা বা নট এনাফ কার্স ওয়ার মেড, এরকম কোনো তথ্য এখানে শেয়ার করাই হয় নাই। সো বি নাম্বার আনসারটা হচ্ছে না। সি নাম্বার বলতেছে কার কোম্পানিজ ফাউন্ড দেম হার্ড টু সেল। তো এখানে এমন কোনো তথ্য বলে নাই যে গাড়ির কোম্পানিগুলা এগুলা বিক্রি করতে খুবই কষ্ট করেছে ওরা, এমন কোনো তথ্য এখানে শেয়ার করেই না এই প্যারাগ্রাফের মধ্যে। ডি নাম্বারে বলতেছে পিপুল ফাউন্ড দেম হার্ড টু ড্রাইভ, যে মানুষজন এই ধরনের গাড়ি চালনা করতে অনেক কষ্ট মানে ফেস করছে, অনেক ডিফিকাল্টি তারা ফেস করছে। কিন্তু দেখেন এখানে একটু বলছে যে এট ফার্স্ট দিস নয়েজি গ্যাসোলিন কার্স ওয়ার আনপপুলার বিকজ দে ওয়ার মোর কমপ্লিকেটেড, তারা অনেক জটিল ছিল টু অপারেট, তাদেরকে চালনা করা খুবই জটিল ছিল। এন্ড দে হ্যাড ডিফিকাল্ট হ্যান্ড ক্র্যাঙ্ক স্টার্টার্স হুইচ ওয়ার নোন টু ব্রেক আর্মস হোয়েন দ্য ইঞ্জিনস ব্যাকফায়ার। তো এখানে বলতেছে যে কিছু জটিলতা ছিল যখন শুরুর দিকে
মানুষরা এগুলা প্রবলেম ফেস করতো। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা কিন্তু স্টিম কারের কথা বলতেছে না। এটা বলতেছে ওই ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের কথা। হ্যাঁ? এইটাতে একটু সমস্যা ছিল। বাট পরে ওরা কি করছে? এটাকে ইলেকট্রিক স্টার্টার হিসেবে করছে এবং তখনই হচ্ছে আপনার ওই স্টিম দ্বারা চালিত গাড়িগুলা মার্কেট থেকে একদম আহারে! মানে একদম সরে গেছে আরকি, নকড আউট হয়ে গেছে বা ফেজড আউট হয়ে গেছে। হ্যাঁ? তো এখানে দেখেন যে জিনিসটা আমরা পাইলাম যে ইটস সাকসেস ওয়াজ শর্ট লিভড। এইটা সফলতা, স্টিম গাড়ির সফলতা খুবই কম দিন ছিল। তো এখানে ১ম লাইনে বলে দিছে যে গ্লোরি ডেইজ অফ স্টিম কারস ওয়্যার ফিউ। এর সুদিনগুলা বা এর সফল দিনগুলা খুবই কম সময় ছিল। তো আনসারটা হচ্ছে এ নাম্বার। এখন একটা তথ্য আপনার সাথে শেয়ার করি। এই যে ৪ টা অপশন থাকবে, প্রত্যেকটা এমসিকিউতে ৪ টা অপশন থাকবে। এর মধ্যে এমন ২ টা অপশন থাকবে যেগুলা দেখে আপনারা একটু কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। যে ভাইয়া আনসার তো মনে হচ্ছে এইটা নাকি এইটা, এইটাও তো হতে পারত। কিন্তু আমরা দেখলাম যে এইটা ছিল আসলে ওই গাড়ির কথা বলতেছে। ওই যে আরেকটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনের কথা। এটা কিন্তু স্টিম দ্বারা চালিত গাড়ির কথা বলে নাই যে সেটা নিয়ে মানুষজন খুবই ডিফিকাল্টি ফেস করতেছিল। পিপল ফাউন্ড দেম হার্ড টু ড্রাইভ, এটা কিন্তু স্টিম গাড়ির কথা বলে নাই। আর বাকি যে ২ টা অপশন এগুলা আসলে একদমই ইররিলেভেন্ট। এগুলা নিয়ে কোনো তথ্য এখানে শেয়ারই করে নাই। তাহলে আমরা কি বুঝলাম? যে ৪ টা অপশনের মধ্যে ২ টা অপশন থাকবে যেগুলা একদম হুদাই, একদম বাকওয়াস, হ্যাঁ? এবং আরও ২ টা অপশন থাকবে যেগুলা খুবই কাছাকাছি এবং কনফিউজিং মনে হবে। সেখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটি হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? ওকে, ভেরি নাইস। এবার নেক্সট একটা কোয়েশ্চন দেখি। বলতেছে যে হোয়েন বিল্ডিং দেয়ার ফার্স্ট স্টিম কার দ্য ডবল ব্রাদার্স। আচ্ছা, তো তারা যখন তাদের সর্বপ্রথম স্টিম দ্বারা চালিত গাড়ি প্রডিউস করতে বা বিল্ডিং করতে চাচ্ছিল, যখন তারা তৈরি করতে যাচ্ছিল তখন কি হয়েছিল? হ্যাঁ, তো এখানে দেখেন প্রবলেম যেটা হয়েছে, প্রথম কোশ্চেনের মধ্যে বলে দিছিল যে প্যারাগ্রাফ বিতে গেলে আপনি এই ইনফরমেশন পাচ্ছেন। কিন্তু এই কোশ্চেনের মধ্যে কি করছে যে কোন প্যারাগ্রাফে গিয়ে আমি আনসার খুঁজ করব সেটা কিছু বলেই দেয় নাই, মানে লুকোচুরি খেলতেছে আর কি। তো এখানে আমরা কি করতে পারি? এখান থেকে যে ফার্স্ট স্টিম কার এবং বিল্ডিং, এই অংশটুকু আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। এখন আমরা যদি দেখি যে কোথায় আছে, দেখবেন সি নাম্বারে আছে ফার্স্ট স্টিম কারের কথা। একটা বিষয় হচ্ছে যে আপনার আনসারগুলা সিকোয়েন্স মেনটেন করে আসে। অর্থাৎ আপনি যদি কোনো একটা আনসার, প্রথম কোশ্চেনের আনসারটা আপনি প্যারাগ্রাফ বিতে পান, এরপরের কোশ্চেনের আনসারটা আপনি প্যারাগ্রাফ সিতে পাবেন। এরকম ক্রমান্বয়ে আনসারগুলা একটার পর একটা থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে আসে। ঠিক আছে? তো সি নাম্বার প্যারাগ্রাফে দেখেন যে ফার্স্ট স্টিম কার যেখানে আমরা পাইছি, এখানে কি বলতেছে আমরা একটু পড়িয়া দেখি। তো বলতেছে এপনার ডবল অ্যান্ড হিজ 3 ব্রাদার্স বিল্ড দেয়ার ফার্স্ট স্টিম কার ইন দেয়ার প্যারেন্টস বেসমেন্ট। তো ওই ৩ ব্রাদার মিলে কি করছে? ওরা তাদের পিতামাতার যে ভাষার বেসমেন্ট যেটা আছে সেখানে ওদের প্রথম স্টিম কারটা তৈরি করছিল। এটা গঠিত হয়েছিল, কম্প্রাইজ মানে গঠিত হয়েছিল পার্টস টেকেন ফ্রম এ wrecked আর্লি স্টিম কার বাট রিকনফিগার্ড টু ড্রাইভ অ্যান ইঞ্জিন অফ দেয়ার ওন ডিজাইন। তো তারা কাহিনি কী করছেন যে আর্লি স্টিম কার যেগুলো ছিল, একদম প্রাথমিক পর্যায়ের যে স্টিম দ্বারা চালিত গাড়ি যেগুলো ছিল, সেখান থেকে যে থাকে না যে ভাঙ্গারি কিছু আপনার পার্টস টার্টস থাকে, ওই পার্টসগুলা নিয়ে ওরা এই প্রথম স্টিম কারটা তৈরি করেছিল। ঠিক আছে? দো ইট ডিড নট রান ওয়েল, তো যদিও সেটা খুব একটা ভালো চলে নাই, দ্য ডবল ব্রাদার্স ওয়েন্ট অন টু বিল্ড এ সেকেন্ড অ্যান্ড থার্ড প্রোটোটাইপ ইন দ্য ফলোয়িং ইয়ার্স। তো ডবল ব্রাদার্স কী করছে? ওই প্রথম গাড়িটা খুব একটা ভালোভাবে ওরা বানাতে পারে নাই বা ভালো করে সেটা চলতো না। এই কারণে ওনারা দ্বিতীয় এবং তৃতীয় আরেকটি এই ধরনের গাড়ি তৈরি করার চেষ্টা করছেন। দো দ্য ডবল বয়েজ থার্ড প্রোটোটাইপ নিকনেম দ্য মডেল বি still lack the convenience of an internal combustion engine, it drew the attention of automobile trade magazines. আচ্ছা, তো কাহিনী কী হয়েছে যে ওনারা তৃতীয় যে আরেকটা তৈরি করছিলেন সেটা হচ্ছে মডেল বি, ওনারা নাম দিয়েছেন। তো এটাতে যদিও একটু ঘাটতি ছিল, অনেক ভুল ত্রুটি ছিল, স্টিল কী হয়েছে যে ম্যাগাজিনের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। আচ্ছা, এবার যদি আমরা এখন একটু এসে দেখি যেখানে কী জানতে চাইছিল যে বিল্ডিং দেয়ার ফার্স্ট স্টিম কার, প্রথম গাড়ি তৈরি করার ক্ষেত্রে কী জিনিস এখানে বলছে। তো এ নাম্বারে দেখেন বলছে যে কনস্ট্রাক্টেড অল দ্য পার্টস দেমসেলস। তো এখান থেকে যদি আমরা দেখি যে হ্যাঁ, ওরা তো তৈরি করছিলেন ঠিক আছে, কিন্তু সব কিছু কি নিজেরা তৈরি করছিল? না, নিজেরা কিন্তু তৈরি করে নাই, বরঞ্চ কী করছে যে আর্লি স্টিম কার যেগুলো ছিল সেখান থেকে ওনারা যে পার্টস টেকেন ফ্রম, ওনারা পার্টসগুলো নিয়েছেন। হ্যাঁ, পার্টসগুলো কিন্তু ওনারা তৈরি করেন নাই, ওইখান থেকে ওই আর্লি স্টিম কার থেকে পার্টসগুলো ওনারা টেক করছিলেন। ঠিক করে তারপর হইছে ওনাদের প্রথম ফার্স্ট স্টিম কারটা কম্প্রাইজ বা গঠিত করেছিলেন।
সো তাহলে এ নাম্বারটা আনসার হচ্ছে না। বি নাম্বার বলতেছে মেড রিটেন নোটস এট ইচ স্টেজ অফ দ্য কনস্ট্রাকশন। তো প্রত্যেকটা স্টেজে কি ওনারা কোনো নোট ডাউন করছিলেন কি না, যে এই স্টেজে এই কাজ করতেছি আমরা, এরপরের স্টেজে এরকম, এমন কোনো তথ্য এখানে শেয়ার করে নাই। সি নাম্বার হচ্ছে নিডেড সেভারাল অ্যাটেম্পটস টু অ্যাচিভ এ কম্পিটিটিভ মডেল। তো ওনারা দেখলাম কি যে কয়েকবার চেষ্টা করছে, কয়েকবার প্রচেষ্টা করছে, যেই জিনিসটা এখানে আমরা দেখলাম যে ওনারা প্রথমে তৈরি করছিলেন, ওইটা ভালো চলে নাই, এরপরে দ্বিতীয় এবং তৃতীয় আরেকটা চেষ্টা করেছেন, তারপর মডেল বি মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। তো এইটা আমাদের আনসার হতে পারে যে নিডেড সেভারাল অ্যাটেম্পটস টু অ্যাচিভ এ কম্পিটিটিভ মডেল। তো কম্পিটিটিভ মডেল বলতে ওই মডেল বিটাকে বোঝাচ্ছে, যেটা কয়েকবার চেষ্টা করার পরে ওনারা এই পর্যায়ে এসে পৌঁছাতে পারছিল ওই তিন ভাইয়েরা। ডি নাম্বারটা দেখি তো, সট দি অ্যাডভাইস অফ এক্সপিরিয়েন্সড পিপল ইন দি কার ইন্ডাস্ট্রি। তো এখানে কোনো কার ইন্ডাস্ট্রির পণ্ডিত ব্যক্তির কাছ থেকে যে ওনারা উপদেশ নিচ্ছেন, এমন কোনো তথ্য কিন্তু এখানে শেয়ার করে নাই। ঠিক আছে, তাহলে ডি নাম্বারটাও আমার আনসার হচ্ছে না। তো আমার আনসারটা হচ্ছে সি নাম্বার, ইয়েস। তো দেখেন যে কনস্ট্রাক্টেড অল দ্য পার্টস দেমসেলস, তো এইটা ছিল একটু কাছাকাছি আপনার মেইন অ্যান্সারের সাথে, এবং বাদবাকি বি এবং ডি হচ্ছে কি বহিরাগত, মানে এদের কোনো আসলে দরকার নেই, এগুলো একদম বাকওয়াস একটা অপশন দিছে আপনাদেরকে হুদাই একটু টেনশনে দেওয়ার জন্য আর কি। আর এ এটা হচ্ছে কি এটার সাথে কিছুটা সামঞ্জস্য ছিল, বা এখানে এমনভাবে দিয়ে রাখছে যে আপনারা যাতে একটু কনফিউশনের মধ্যে পড়েন। তো যাই হোক, কনফিউশনে পড়লেও এখনও মনে রাখবেন যে এরকম কিছু দুইটা অপশন থাকবেই আপনাকে কনফিউশনে ফেলার জন্য, বাট আপনাকে ফাইন্ড আউট করতে হবে জিনিসটা। তো এইভাবে আমরা ফাইন্ড আউট করলাম এই কোশ্চেনের আনসারটা। ওকে, 23 নাম্বারটা দেখেন তো, বলতেছে ইন অর্ডার টু প্রডিউস দ্য মডেল সি দ্য ডবল ব্রাদার্স। তো কাহিনী কী হয়েছে যে মডেল সি আরেকটা ওনারা তৈরি করছেন, সেটা তৈরি করার ক্ষেত্রে কাহিনী কী ঘটাইছেন। তো এই ভাইরা শুধু দেখতেছে শুধু কাহিনী ঘটাইতেছে, হ্যাঁ, একটা পর একটা শুধু কাহিনী ঘটাচ্ছে। তো দেখি মডেল সিটা আসলে কোথায় আছে। এখানেও দেখেন কোন প্যারাগ্রাফে গিয়ে আনসার খুঁজ করবো সেটা বলে দেয় নাই, কিন্তু আমাদেরকে ভাইয়েরা কী করছে যে মডেল সিটা বলে দিছেন এবং এটা প্রডিউস করার কথা বলে দিছেন। তো এখন এই যে দেখেন ডি নাম্বার প্যারাগ্রাফে আছে মডেল সির কথা। তো এখানে কী কাহিনী বলতেছে, দ্য ফলোয়িং ইয়ার এবনার ডবল drove the Model B from Massachusetts to Detroit in order to seek investment in his automobile design. আরে বাপরে, তো কাহিনী কী হয়েছে যে ডবল কী করছেন, এবনার ডবল কী করছেন যে ওনার মডেল বি যে গাড়িটা ছিল সেটা তিনি ম্যাসাচুসেটস একটা সিটি বা একটা স্টেট আপনার আমেরিকার, সেখান থেকে ডিট্রয়েটে উনি চালিয়ে গেছিলেন। কী কারণে চালিয়ে গেছিলেন? ইন অর্ডার টু সিক ইনভেস্টমেন্ট ইন হিজ অটোমোবাইল ডিজাইন। তো ওনার অটোমোবাইল ডিজাইনে যাতে আরেকটু বেশি টাকা পয়সা বা ফান্ডিং পান, সেটার উদ্দেশ্যে উনি ডিট্রয়েটে ওই মডেল বি গাড়িটা চালিয়ে গেছিলেন। আচ্ছা, তারপর কি হয়েছে যে হুইচ হি ইউজ টু ওপেন দি জেনারেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি। তো যেটা উনি ইউজ করে জেনারেল ইঞ্জিনিয়ারিং নামে একটা কোম্পানি তৈরি করছিলেন। হি অ্যান্ড হিজ ব্রাদার্স ইমিডিয়েটলি বিগেন ওয়ার্কিং অন দ্য মডেল সি। এর পরবর্তীতে ওনারা ভাইরা মিলে মডেল সি নিয়ে কাজ করা শুরু করছেন, যেটা ছিল হুইচ ওয়াজ ইন্টেন্ডেড টু এক্সপেন্ড আপন দি ইনোভেশনস অফ দ্য মডেল বি। যেটা হচ্ছে কি ওই মডেল বিয়েরই একটু এক্সপেন্ড করা, সেটাকে একটু উন্নত করে তৈরি করা। আচ্ছা, তো মডেল সির কাহিনীটা একটু পড়লাম। তো এখন মডেল সি তৈরি করার বিষয় কী হয়েছে যে মুভড প্রোডাকশন টু এ ডিফারেন্ট সিটি। এখন কি প্রোডাকশন কি ডিফারেন্ট সিটিতে গেছিলেন? না, আমরা দেখলাম মডেল বি গাড়িটা নিয়ে উনি ড্রাইভ করে ডিফারেন্ট একটা শহরে গেছিলেন। সুতরাং এ নাম্বারটা আনসার হচ্ছে না। বি নাম্বার বলতেছে রেজড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। হ্যাঁ, আমরা দেখলাম কি যে ওই বেটা মানে এবনার ডবল উনি কী করছেন, মডেল বি চালিয়ে ডিট্রয়েটে গেছিলেন। কী কারণে গেছিলেন? ইন অর্ডার টু সিক ইনভেস্টমেন্ট, টাকা পয়সা তোলার জন্য আর কি ভাই, বুঝছেন, উনি টাকা পয়সার দরকার ছিল, এই জন্য ওইখানে চালিয়ে গেছিলেন। তাহলে এইটা আমাদের সম্ভাব্য আনসার হতে পারে। বাদ বাকি অপশনগুলো দেখি যে এমপ্লয়েড অ্যান্ড এডিশনাল ওয়ার্কার। তো এখানে অন্য কোনো চাকরিজীবী মানে কাউকে কি চাকরি দিচ্ছেন কিনা, কোনো স্টাফ হায়ার করছেন কিনা, কাউকে রিক্রুট করছেন কিনা, এমন কোনো তথ্য তো বা এখানে শেয়ার করে নাই। ডি নাম্বার হইতেছে অ্যাবান্ডেন দেয়ার আর্লিয়ার ডিজাইনস। তো ওনাদের আগের যে ডিজাইন ছিল সেটা কি পরিত্যাগ করছেন কিনা, এমন কোনো তথ্য এই প্যারাগ্রাফে শেয়ার করে নাই। সুতরাং বলা যায় আমাদের আনসারটা হচ্ছে রেজড ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, এটাই হচ্ছে আমাদের আনসার। এবং মুভড প্রোডাকশন টু এ ডিফারেন্ট সিটি, সেটি ছিল কাছাকাছি, ওই যে কনফিউজ করার জন্য এই অপশনটা দিছিল। এবং সি এবং ডি হচ্ছে একদম বাক্যাজ অপশন। ঠিক আছে, ওকে। তো এইভাবে আপনারা এমসিকিউ কোশ্চেন টাইপটা সলভ করবেন, বুঝে এইভাবে সলভ করবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই। এখন আপনাদের মাথায় যদি না ঢুকে থাকে, এই যে এত সময় বকবক করে গেলাম, তারপর যদি না ঢুকে থাকে, তাহলে কী ভাই মাথায় ঢুকছে কি না
এখন না ঢুকে থাকলে এই পয়েন্টগুলো একটু কাইন্ডলি আমরা আবার একটু রিমাইন্ড করে ফেলি সো দ্যাট ভালো করে আপনাদের মাথায় বা হৃদয়ে গাঁথিয়া থাকে। সেটি হচ্ছে প্রথম যে কাজটা করব যে আনসার্স ইন দ্য প্যাসেজ উইল কাম ইন অর্ডার, মানে আপনার সিরিয়ালি আনসারগুলো পাবেন রে ভাই। আনসারগুলো প্যাসেজের মধ্যে একদম সিকোয়েন্স মেনটেন করে আসে, বুঝছেন কি না? তারপর হচ্ছে টু আনসার অপশনস উইল বি ইররিলেভেন্ট, দুইটা আনসার অপশন থাকবে যেটা আসলে কোনো সম্পর্কই থাকবে না আপনার মেইন বিষয়বস্তুর সাথে। তারপর দুইটা আনসার কি হইছে, উত্তর খুব কাছাকাছি হইবে, এত কাছাকাছি হইবে যে আপনি কনফিউশনে পড়ে যাবেন। আর বলতেছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দি কোয়েশ্চন ফার্স্ট, সবার আগে কোয়েশ্চনটা ভালো করে বুঝবেন, পড়বেন, সেখান থেকে কিওয়ার্ডটা হাইলাইট করবেন বা কোন প্যারাগ্রাফে গিয়ে আনসারটা খুঁজতে হবে সেটা বুঝবেন। তারপর যে কাজটা করব আমরা, তারপর উত্তর খুঁজিবেন পেসেজে গিয়ে, ঠিক আছে? তারপরই আমরা পেসেজে গিয়ে উত্তরটা খুঁজবো, তারপর এসে আমরা অপশনগুলো একটা একটা করে দেখব এবং সেখান থেকে রাইট আনসারটি ফাইন্ড আউট করব ইনশাল্লাহ। সো আশা করি আপনারা ভাই ব্রাদাররা যারা আছেন এবং অবশ্যই আমাদের সম্মানিত বোনেরা যারা আছেন আমার এই ক্লাসের এমসিকিউর বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে এই স্টেপগুলা বা এই স্ট্র্যাটেজি ফলো করলে আশা করি আপনারা খুব একটা আর স্টেপের মধ্যে পড়বেন না বা খুব একটা ঝামেলার মধ্যে পড়বেন না। ওকে, সো ধন্যবাদ সবাইকে।